আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। ফার্স্ট ইউনিট টেস্টে বা ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকে কোনো কোনো স্কুলে। ঠিক আছে, তো চলো আমরা এই প্রশ্নোত্তরগুলো দেখে নিই এবং এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। এরপর দেখো এখানে প্রথমে যেটা রয়েছে বিভাগ ক 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? বঙ্গদর্শন, সোমপ্রকাশ, সুধাকর না দিগদর্শন? সঠিক উত্তর লিখবো অপশন খয়েরটা, সোমপ্রকাশ। এরপর 2 নম্বর কথাকলি কোন অঞ্চলের নৃত্য? কর্ণাটক, মালাবার, ওড়িশা, মণিপুর? সঠিক উত্তর হবে মালাবার। 3 নম্বর হচ্ছে দ্য সাইলেন্ট স্প্রিং নামে বিখ্যাত গ্রন্থটি রচনা করেন জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, র্যাচেল কার্সন না কিক উইন্ড স্কটন? সঠিক উত্তর হচ্ছে র্যাচেল কার্সন। ওকে, এরপর দেখো 4 নম্বর দাগে টেলিফোন আবিষ্কার করেন কি? মার্কনি, জগদীশচন্দ্র বসু? এরপর হচ্ছে মাইকেল ফ্যারাডে না গ্রাহাম বেল? তো টেলিফোন আবিষ্কার করেন কে? গ্রাহাম বেল। পরের প্রশ্ন হচ্ছে উডের নির্দেশনামা পেশ করা হয় 1850 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে? তো উডের নির্দেশনামা পেশ করা হয় 1854 খ্রিস্টাব্দে। কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় লর্ড কর্নওয়ালিসের আমলে, উইলিয়াম বেন্টিং এর আমলে, লর্ড ডালহৌসির আমলে, লর্ড ক্যানিং এর আমলে? উত্তর লিখবে লর্ড বেন্টিং এর আমলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াহাবি শব্দের অর্থ বিশুদ্ধকরণ, নবীকরণ, নবজাগরণ না সাম্যবাদ? উত্তর লিখবে নবজাগরণ। হুল কথার অর্থ হলো বিদ্রোহ, নিষ্কর জমি, সামরিক আক্রমণ, পবিত্র জন্মভূমি? উত্তর হচ্ছে বিদ্রোহ। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। কে নিজেকে ধরতী আবা বা ধরিত্রীর পিতা বলে প্রচার করেন? জোয়া, ভগৎ সিং, নুরুল উদ্দিন, দুর্জন সিং না বিরসা মুন্ডা? সঠিক উত্তর হচ্ছে বিরসা মুন্ডা নিজেকে ধরতী আবা বা ধরিত্রীর পিতা বলে ঘোষণা করেন বা প্রচার করেন। এরপর হচ্ছে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে, ভারতে, ফ্রান্সে না মার্কিন যুক্তরাষ্ট্রে? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 6 = 6 শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে যেটা রয়েছে 2-1 দাগে নারকেল বেড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন ড্যাশ? উত্তর হবে তিতুমির। এরপর হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? এখানে হবে 1856 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর লিখতে হবে এগুলোর। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর লিখবে লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? নদিয়ার বিখ্যাত বৈষ্ণব ধর্ম গুরু ছিলেন। নিজের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা সেটা নির্বাচন করতে হবে। পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দেন মজনু শাহ? এটা মিথ্যা হবে। লালন ফকির হিন্দু মুসলমান ঐক্যের বিরোধী ছিলেন? এটা লিখবে মিথ্যা। এরপরের প্রশ্ন দেখো বিভাগ ঘতে যেটা রয়েছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন মধুসূদন দত্ত এত স্মরণীয় কেন? তো দেখো আমরা উত্তরটা লিখছি। 1836 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম ভারতীয় হিসেবে মানব দেহ ব্যবচ্ছেদ করেন। এই সাহসী পদক্ষেপ ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। চিরাচরিত কুসংস্কার ভেঙে আধুনিক চিকিৎসার পথ প্রশস্ত করার জন্য তিনি স্মরণীয়। চুইয়ে পড়া শিক্ষানীতি কি? এটি ছিল লর্ড মেকলের প্রস্তাবিত একটি শিক্ষানীতি 1835 খ্রিস্টাব্দে। ঠিক আছে, যেখানে বলা হয়েছিল যে সরকারের সীমিত সম্পদ দিয়ে সমাজের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে প্রথমে ইংরাজি শিক্ষা প্রদান করতে হবে। এরপর এই শিক্ষা ধীরে ধীরে চুইয়ে সমাজের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এর অপর নাম হলো ফিল্টারেশন থিওরি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো আমাদের রয়েছে 3 নম্বর। মোহনবাগান দলের 1911 সালের 29 জুলাই স্মরণীয় কেন? তো 1911 সালের 29 জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভারতীয় দল হিসাবে প্রথমবার ইংরেজদের শক্তিশালী দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে IFA শিল্ড জয় করে। এই জয় ছিল পরাধীন ভারতে জাতীয়তাবোধ ও স্বদেশ প্রেমের এক অভূতপূর্ব প্রতীক। সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব উল্লেখ করো। তো সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব হচ্ছে 1 নম্বর এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে সাঁওতালদের জন্য পৃথক জেলা সাঁওতাল পরগনা
1815 থেকে 56 খ্রিস্টাব্দে এটা গঠন করতে বাধ্য করে, যা তাদের ভূমি ও অধিকার রক্ষায় সহায়ক হয়। এরপর 2 নম্বর দাগে এটি ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী ও ব্যাপক কৃষক বিদ্রোহ, যা পরবর্তী বিদ্রোহগুলিতে অনুপ্রেরণা জুগিয়েছিল। ওকে, এরপর হচ্ছে 3-এর 5 নম্বর, কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখন। তো কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এটি ছিল মূলত বহিরাগত দিকু, যেমন হচ্ছে জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারী, এদের অত্যাচারের বিরুদ্ধে কোলদের একটি স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অভ্যুত্থান। 2 নম্বর হচ্ছে এই বিদ্রোহে কোল উপজাতি ছাড়াও মুন্ডা, হো, ওরাও সহ অন্যান্য উপজাতিরা একসঙ্গে অংশগ্রহণ করেছিল, যা একে উপজাতি ঐক্যবদ্ধ রূপ দিয়েছিল। বিভাগ ঘয়ের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো দুটি প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দাগে তরিকা ই মোহাম্মদিয়া আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। তো তরিকা ই মোহাম্মদিয়া আন্দোলন ছিল সৈয়দ আহমদ খান বরেলভি প্রবর্তিত এক সংস্কারবাদী ধর্মীয় আন্দোলন। এর গুরুত্বগুলি হল: 1 নম্বর, ধর্মীয় শুদ্ধিকরণ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে প্রচলিত কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতি থেকে মুক্ত করে এর আদি বিশুদ্ধতা ফিরিয়ে আনা। 2 নম্বর হচ্ছে জেহাদের ডাক। ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতকে দার উল হার্ব, বিধর্মীয় দেশ আখ্যা দিয়ে একে দারুল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করার জন্য এটি জেহাদের ডাক দিয়েছিল। 3 নম্বর দাগের প্রশ্ন, রাজনৈতিক সচেতনতা। যদিও এটি ধর্মীয় আন্দোলন ছিল, এর ফলস্বরূপ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। তারপর দেখো 4 নম্বর দেখো ওহাবি আন্দোলনের ভিত্তি। এই আন্দোলনই বাংলায় তিতুমিরের ওহাবি আন্দোলনের মতো সংগ্রামকে প্রেরণা জুগিয়েছিল এবং ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করেছিল। তাহলে 2 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে রাধাকান্ত দেবের ভূমিকা লেখন। তো রাধাকান্ত দেব ছিলেন একজন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হওয়া সত্ত্বেও তিনি বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1 নম্বর, শিক্ষা সভার সদস্য। তিনি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এবং পরবর্তীতে গঠিত কলকাতা স্কুল বুক সোসাইটির সক্রিয় সদস্য ছিলেন এবং পাঠ্যপুস্তক রচনায় উদ্যোগী হন। নাম্বার 2 হচ্ছে স্কুল প্রতিষ্ঠান। তিনি নারী শিক্ষার প্রসারে জোরালো সমর্থন দেন এবং হিন্দু বালিকা বিদ্যালয় বেথুন স্কুলের ভিত্তিতে প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা নেন। 3 নম্বর হচ্ছে শিক্ষা প্রচার। তিনি ইংরেজি ও দেশীয় ভাষার মাধ্যমে বিজ্ঞান, ভূগোল, গণিতের মতো বিষয়গুলিতে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। তারপর দেখুন নাম্বার 4, স্থানীয় ভাষার গুরুত্ব। তিনি দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সেটিকে উৎসাহিত করেন। তো এগুলো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। পরের প্রশ্ন 4-এর 3 নম্বর থেকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। তো আধুনিক তথ্য প্রযুক্তির অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট, যা ইতিহাস চর্চা ও বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সুবিধাগুলো কী কী? 1 নম্বর, অফুরন্ত তথ্য ভাণ্ডার। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে বিশ্বের যে কোনো প্রান্তের ঐতিহাসিক দলিল, বই, তথ্য ও চিত্র দ্রুত সংগ্রহ করা যায়। 2 নম্বর, যোগাযোগ ও শিক্ষা। এটি দূরশিক্ষণ, অনলাইন ক্লাসরুম এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের সুবিধা দেয়। 3 নম্বর, এরপর দেখো আমরা অসুবিধাগুলো লিখছি। ভুয়ো তথ্যের প্রাচুর্য। ইন্টারনেটে ভুল বা বিকৃত তথ্যের আধিক্য থাকায় ঐতিহাসিক সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে তথ্য চুরির ভয়। ব্যক্তিগত তথ্য চুরি অর্থাৎ হ্যাকিং হয়ে যাওয়া বা সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকি থাকে। ঠিক আছে, এখানে পরের প্রশ্ন হচ্ছে দেখো আমাদের বিভাগ উন্মতে। এখানে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্যে উত্তর লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের মান 8 নম্বর। 5-এর আগে নীল বিদ্রোহের প্রধান কারণগুলো উল্লেখ করো। এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা সংক্ষেপে লেখো। ঠিক আছে, প্রশ্নের মান 4+4 দেওয়া আছে। তো প্রথমে লিখছি আমরা ভূমিকা। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলার কৃষকদের দ্বারা সংগঠিত নীল বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত এবং সফল প্রতিরোধ আন্দোলন। নাম্বার ক দিয়ে লিখছি নীল বিদ্রোহের কারণ। 1 নম্বর, দাদন প্রথা। নীলকর সাহেবরা জোর করে কৃষকদের কম দামে দাদন বা অগ্রিম অর্থ নিতে বাধ্য করত এবং একবার দাদন নিলে কৃষক বংশ পরম্পরায় নীল চাষের শৃঙ্খলে আবদ্ধ থাকত। 2 নম্বর হচ্ছে জমিতে জোরপূর্বক নীল চাষ। কৃষকরা
নীলকররা কৃষকদের সবচেয়ে উর্বর জমিতে খাদ্য শস্যের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করত, যা ছিল কৃষক স্বার্থের পরিপন্থী। 3 নম্বর হচ্ছে ন্যূনতম মূল্য। কৃষক নীলকররা চাষ করা নীলের জন্য কৃষকদের বাজার মূল্যের তুলনায় অত্যন্ত কম মূল্য দিত, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো। 4 নম্বর হচ্ছে বেআইনি অত্যাচার। নীলকুঠির সাহেবরা কৃষকদের উপর শারীরিক নির্যাতন করত এবং তাদের বাড়িঘর লুট করত। পুলিশ ও আদালতও নীলকরদের পক্ষ নিত। দেখো এরপর লিখছি আমরা বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা। নীল বিদ্রোহে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাঙালি মধ্যবিত্ত শ্রেণী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহানুভূতিশীল। 1 নম্বর হচ্ছে সংবাদপত্রের প্রচার। হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নিয়মিতভাবে নীলকরদের পাশবিক অত্যাচারের কথা সাহসের সঙ্গে প্রকাশ করে জনমত গঠন করেন। 2 নম্বর হচ্ছে আইনি সহায়তা। বহু উকিল ও আইনজীবী যেমন শম্ভুনাথ পণ্ডিত আদালতে নীল চাষিদের পক্ষে বিনামূল্যে আইনি লড়াই চালান এবং নীলকরদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহে সাহায্য করেন। 3 নম্বর হচ্ছে জনমত গঠন। বুদ্ধিজীবী ও শিক্ষিত সমাজ বিভিন্ন সভা সমিতি ও প্রবন্ধে নীল বিদ্রোহের প্রতি সমর্থন জানিয়ে জনমত গড়ে তোলে এবং সরকারকে তদন্ত করতে চাপ দেয়। এরপর দেখো 4 নম্বর সাহিত্যিক সমর্থন। দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নাটক নীলদর্পণ এ নীল চাষিদের দুর্দশা তুলে ধরেন, যা মধ্যবিত্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বিদ্রোহে নৈতিক সমর্থন যোগায়। এরপর লিখছি আমরা উপসংহার। বাঙালি বুদ্ধিজীবীদের নৈতিক ও বৌদ্ধিক সমর্থন এই বিদ্রোহের সাফল্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন দেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ও বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের অভিমুখ আলোচনা করো। প্রথমে লিখছি ভূমিকা। 19বিংশ শতকে শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্মীয় চিন্তাধারায় নতুন দিগন্ত উন্মোচন করে সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রথমে লিখছি আমরা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। তো দেখো 1 নম্বর হচ্ছে বহুপদ এক লক্ষ্য। তো শ্রীরামকৃষ্ণ নিজে বিভিন্ন ধর্মীয় মত যেমন হচ্ছে হিন্দু, ইসলাম, খ্রিস্টান বিভিন্ন ধর্মীয় মত চর্চা করে উপলব্ধি করেন যে যত মত তত পথ, অর্থাৎ সকল ধর্ম একই ঈশ্বরের কাছে পৌঁছানোর ভিন্ন পথ মাত্র। তারপর 2 নম্বর হচ্ছে ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধি। তিনি জোর দেন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ পাঠের উপর নয়, বরং সাধনার মাধ্যমে ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির উপর। তারপর 3 নম্বর হচ্ছে মানবতা বা তিনি জীবের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করার আদর্শ প্রচার করেন এবং মানুষের মধ্যে প্রেম ও ভক্তির গুরুত্ব দেন। 4 নম্বর হচ্ছে সংস্কারের অভাব। শ্রীরামকৃষ্ণ নিজে প্রত্যক্ষভাবে সামাজিক সংস্কার আন্দোলনে যোগ না দিলেও তার আদর্শ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের সমাজসেবামূলক কাজের ভিত্তি তৈরি করে। নেক্সট আমরা লিখছি যে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের যে অভিমুখ সেটা লিখব। এখন 5 নম্বর দিয়ে লিখছি নব্য, বা তোমরা এগুলো 1 নম্বর দিয়ে লিখবে, ঠিক আছে, 1 2 3 করে লিখবে। নব্য বেদান্ত। বিবেকানন্দ প্রাচীন বেদান্তের জ্ঞান ও ব্রহ্মের ধারণার সঙ্গে মানবপ্রেম ও সমাজসেবাকে যুক্ত করে নব্য বেদান্ত মতবাদ প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে জীব সেবাই শিব সেবা। তার মতে দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। এই আদর্শকে ভিত্তি করে তিনি 1895 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে পরের পয়েন্ট আমরা লিখছি কর্মযোগ ও জাতীয়তাবাদ। তিনি নিষ্ক্রিয় থাকার বদলে কর্মের উপর গুরুত্ব দেন এবং ধর্মীয় উদ্দীপনার মাধ্যমে দেশের যুবকদের মধ্যে জাতীয়তা বোধ ও আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলেন। এরপর কুসংস্কার বিরোধিতা। তিনি ধর্মের নামে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং অন্যান্য কুসংস্কারের তীব্র সমালোচনা করেন এবং সমাজকে যুক্তিবাদী পথে চলার আহ্বান জানান। এরপর আমরা লিখছি উপসংহার, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সমন্বয়ের আদর্শকে স্বামী বিবেকানন্দ ব্যবহারিক বেদান্তে পরিণত করে ধর্মীয় পুনর্জাগরণ ও সমাজ সংস্কারের পথে চালিত করেন। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কী কী? ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো।
দেখো ভূমিকা দিয়ে লিখছি, আধুনিক ভারতের ইতিহাস চর্চার বা ইতিহাস রচনার ভিত্তি হলো বিভিন্ন প্রকারের তথ্য ও প্রমাণ, যা ঐতিহাসিকভাবে উপাদান হিসাবে পরিচিত। নাম্বার ক দিয়ে লিখছি, দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি হলো 1 নম্বর লিখিত উপাদান, সরকারি ও বেসরকারি নথিপত্র, সংবাদপত্র, আত্মজীবনী, চিঠিপত্র ইত্যাদি, এগুলো হচ্ছে লিখিত উপাদান। 2 নম্বর দৃশ্য শ্রাব্য উপাদান, অর্থাৎ যেগুলো দেখা যায় এবং শোনা যায় সেরকম, তো ফটোগ্রাফ, চলচ্চিত্র, তথ্যচিত্র, রেকর্ডিং ইত্যাদি, এগুলো হচ্ছে দৃশ্য শ্রাব্য উপাদান। নাম্বার খ দিয়ে লিখছি, ইতিহাস চর্চার ক্ষেত্রে বেসরকারি নথিপত্রের গুরুত্ব। তো আধুনিক ইতিহাস রচনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র বা সরকারি প্রতিবেদন। এর গুরুত্বগুলি হলো 1 নম্বর নির্ভরযোগ্য তথ্য, সরকার ও তার বিভিন্ন বিভাগ কর্তৃক নিয়মিতভাবে সংগৃহীত এই নথিপত্রগুলি, যেমন পুলিশি রিপোর্ট, রাজস্বের হিসেব, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করে। প্রশাসনিক চিত্র, এই নথিগুলি থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রশাসনিক ব্যবস্থা, আইন প্রণয়ন ও তার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যায়। 3 নম্বর সরকারের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ঘটনা, বিদ্রোহ বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের নীতি ও মনোভাব কেমন ছিল তা এই সরকারি প্রতিবেদনগুলি থেকে বোঝা যায়। এরপর দেখো 4 নম্বর সাধারণ মানুষের তথ্য, সরকারি নথিতে সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থান, দুর্ভিক্ষ বা মহামারীর প্রভাব সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যায়, যা নিম্নবর্গের ইতিহাস রচনায় সাহায্য করে। উপসংহার আমরা দিয়ে লিখছি, দেখো সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস রচনার প্রধান ভিত্তি হিসাবে কাজ করে এবং ঐতিহাসিকভাবে এই সময়ের চিত্র তুলে ধরে। এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। তো এটা তোমাদের সামনে 2 নম্বর সেট আমরা দিলাম। এরপর টোটাল 4-5টি সেট দেওয়া হবে। প্রতিটা সেট তোমরা যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের দেখবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার সব প্রশ্ন তোমরা এই সেটগুলোর মধ্যে থেকেই কমন পাবে। আর প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রথমে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এখানে লিখবে স্টেট, লিখবে ওয়েস্ট বেঙ্গল, সিটি লিখবে, নিজের এরিয়ার নাম, তারপর পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, তারপর রেজিস্টার করবে। নেক্সট টাইম লগ ইন করার সময় সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যারা আগের থেকে ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে আপডেট করে নেবে এবং অ্যাপটিতে অবশ্যই একটা এখানে 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করে দেবে, ঠিক আছে। এবং অ্যাপটিকে ওপেন করার পর তোমরা কীভাবে ব্যবহার করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। দেখো প্রথমে তোমাদের সবার উপরে এখানে ক্লিক করতে হবে, সেখানে গিয়ে তোমরা এই স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে। এইভাবে তোমাদের সাদা হয়ে থাকবে, তো তোমরা এগুলোকে এভাবে ট্যাপ করে এভাবে ব্ল্যাক করে দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবে, তারপর এখানে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে অ্যাপটা খুলে যাবে এবং সমস্ত কোর্সগুলি চলে আসবে। এবার প্রথমে রয়েছে দেখো অল কোর্স, এখানে সমস্ত কোর্স দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক থাকবে, এখানে ডেলি কুইজ থাকবে। যে কোর্সটা তুমি পারচেস করবে আবার কিনবে সেটা তোমাদের এই মাই পেড কোর্স এখানে ক্লিক করলে দেখতে পাবে, ঠিক আছে। তারপর নিচে পেড কোর্স রয়েছে, সেগুলো তোমরা দেখতে চাইলে দেখো এখানে এই যে অংশটা আসছে এখানে ক্লিক করে কেটে দেবে। এগুলো হচ্ছে পেড কোর্স, যে কোনো ক্লাসে কোর্স তুমি চাইলে এখান থেকে পারচেস করতে পারো। যেমন এখানে দেখো ক্লাস 10-এর এই কোর্সটা রয়েছে। যদি তুমি এই কোর্সটার ডিটেলস দেখতে চাও প্লেলিস্টে ক্লিক করবে, প্লেলিস্টে ক্লিক করে দেখো এখানে ডিটেলসগুলো চলে এসেছে। তারপর কন্টেন্টে ক্লিক করলে তোমার দেখো কোন কোন সাবজেক্টে কী কী রয়েছে এগুলো চলে আসছে, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ। তো বাংলাতে আমি যদি ক্লিক করি দেখো বাংলাতে প্রথমে রয়েছে আমাদের পিডিএফগুলোকে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যে কোনো। যেমন এখানে দেখো গল্প, কবিতা, প্রবন্ধের প্রশ্নোত্তর রয়েছে, এখানে দেখো মডেল কোশ্চেন পেপার রয়েছে, ঠিক আছে। তারপর এখানে তোমরা ব্যাকরণের এখানে যে তোমাদের প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি কোনো একটা কিছু নিতে চাও তাহলে তোমাদেরকে বাই করতে হবে। এখান থেকে তুমি দেখো পিডিএফগুলো এখানে বাই করার পর তুমি পিডিএফগুলো এখানে দেখতে পাবে এবং ডাউনলোডও করে নিতে পারবে। তারপরে রয়েছে নিচে দেখো ভিডিওস রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে তুমি যে কোনো ক্লাসের যে কোনো কোর্স যদি চাও তাহলে তুমি এখান থেকে নিতে পারো, ঠিক আছে। এবং যে ফ্রি কোর্সগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।